নির্বাচন মানে পরিবর্তনের সম্ভাবনা আর প্রত্যাশার পুনর্জন্ম। ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে আজ ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এখন চলছে ফলাফল গণনা। আপনারা ইতোমধ্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফলাফল গণনার সবশেষ যে আপডেটটুকু, সেটি তো আমরা জানবই। এর পাশাপাশি আজ আমরা কেমন গেল ইলেকশন সে সম্পর্কে আলোচনা করব। আজ স্টুডিওতে আলোচনার জন্য আমার সাথে অতিথিরা রয়েছেন। আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। একদম শুরু করতে চাচ্ছি আমার ডান দিক থেকে। আমার সাথে আছেন আওয়াল মজুমদার, যিনি সাবেক সচিব, এবং তার পাশে আরেকজন অতিথি একটু পরে এসেই যোগ দেবে, তখন আবার তার সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব। একদম ডানে যিনি বসে আছেন তিনি আব্দুল করিম মোহাম্মদ ইউনুস, অধ্যাপক। আমার ডান দিকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। একদম বাম দিক থেকে এবার শুরু করতে চাই। আমার বামে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং এরপরেই রয়েছেন মাহবুব কামাল, সাংবাদিক, এবং আমাদের সাথে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। আমরা আজ আলোচনা করব দিনব্যাপী আমরা যেই নির্বাচন দেখলাম এবং ভোট গণনা এখন যেহেতু চলছে, সারাদিন কেমন গেল ভোট, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি বেশ কিছু ঘটনাও ঘটেছে যেগুলো জনমনে উদ্বেগের একটি প্রশ্ন তৈরি করেছে, সেই উত্তর জানবার চেষ্টা করব। আমরা শুরু করতে চাই জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে আগে আমার যেটি জিজ্ঞাসা, বিগত সময়ের অনেকগুলো নির্বাচন আপনি দেখেছেন, এবার একটি ব্যতিক্রম নির্বাচন বলাই চলে, কারণ অন্তর্বর্তী সরকার, এই প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন আপনি দেখেছেন। কি মনে হয় বিগত সময় নির্বাচন এবং আজকের নির্বাচনের মধ্যে প্রধান ফারাকটা কি? ধন্যবাদ। 91 সরকারটাকেও আমরা একরকম অন্তর্বর্তী বলতে পারি। ওটা ছোট ছিল, ডিউরেশন অনেক কম ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমরা যখন কনস্টিটিউশনে এনে যেভাবে করেছি সেটা 91-তে তো ছিল না, ওটা আমরা পরে আসলে কনস্টিটিউশনে এনেছি। তো যাই হোক, আগের যে নির্বাচনগুলো, ভালো যে নির্বাচনগুলো হয়েছে তার সাথে আমরা বরং বেশ কিছু সিমিলারিটি আছে, এবং যে ডিসিমিলারিটির কথা বলছি সেটাও ইভেন পজিটিভ। সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত কম সংঘাতের নির্বাচন হয়নি, মানে এটা সবচেয়ে কম সংঘাতের নির্বাচন। তো এটা একটা ভিন্নতা আছে এবং এটা ভেরি পজিটিভ যে একটা ভিন্নতা। আর এখন পর্যন্ত আমরা যা দেখছি, পুরো প্রসেসটা যেভাবে চলছে, রাজনৈতিক দলগুলো তার উপর আস্থা রাখছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা নির্বাচনী ব্যবস্থা তখন ঠিক কার্যকরী হয়ে ওঠে যখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রুলস অফ দ্য গেমটা মেনে নেয় এবং সেটা মেনে খেলার পর তারা অপেক্ষা করে ফলাফল কী হবে এবং সেটা যদি মেনে নেয় সেটা হবে। সো এখন পর্যন্ত আগের ভালো নির্বাচনগুলোর সাথে খুবই পজিটিভ বিষয় আছে। তবে একটা জিনিস হয়তো একটু যোগ করা যেতে পারে, আমাদের টার্ন আউট 55% একটু বেশি হবে মনে হয়, কারণ দুটো পর্যন্ত ইসি থেকে আমরা জানলাম 48%-এর মতো হয়েছে। সো আরও যদি 7%, 8% বাড়েও, সো টার্ন আউটটা একটু আমি অনুমান করি যা হওয়ার কথা ছিল তার চাইতে কম, এবং এতে হয়তো একটা ইন্ডিকেশন আছে আওয়ামী লীগের ভোটাররা তার দল না থাকলেও ভোট দিতে আসবেন বলে যে একটা প্রবণতা ছিল লোকাল ফ্যাক্টর বা জাতীয় কিছু ইস্যুকে ভিত্তি করে, তারা সম্ভবত আসেননি। এবং আরেকটা জিনিস, তুলনা করছি না, আমাদের খুবই এক্সপেকটেশন ছিল ইয়াং পিপল যারা বহু বছর ভোট দেয়নি, মানে আমাদের 35-এর নিচে কেউ তো একটা ফেয়ার ভোট দেননি, সাথে জেনজিরা আছেন যারা এই গণ অভ্যুত্থানে খুবই ক্রুশাল রোল প্লে করেছেন, তারাও অনেক বেশি ভোট দেবেন। আমি অন্তত টিভিতে যেভাবে দেখেছি বিভিন্ন জায়গায় রিপোর্ট, আবার বলছি জেনজি মানে আমি শুধু আরবান জেনজিদের কথা বলছি না, গ্রামীণ অঞ্চলেও, মানে ভোটারদের যে লাইন দেখেছি তাতে যে তাদের সংখ্যা অনেক বেশি ছিল আমার কাছে তাও মনে হয়নি। সো এইগুলো কয়েকটা কমন আপাতত প্রাথমিক ফাইন্ডিং। কিন্তু যেভাবে নির্বাচনটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সব ঠিকঠাক রেখেছে, এবং একই সাথে এটাও বলা খুব জরুরি, এটাও আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লেগেছে, এবং এটাও ভিন্ন কিন্তু সুন্দর। দুই বিবাদমান বা প্রতিদ্বন্দ্বী, বিবাদমান না বলাই ভালো হবে, দলের প্রধান যেভাবে পরস্পরের প্রতি সমালোচনা করেছেন, মানে ইভেন তারা দলের নাম নেননি, আমি বাংলাদেশের ইতিহাসে এটা খুবই আনপ্রেসিডেন্টেড মনে করি। এবং তাদের সর্বোচ্চ জায়গা থেকে এই সৌহার্দ্যপূর্ণ সমালোচনা, আমি সৌহার্দ্যপূর্ণ বলবো, কেউ কেউ বলেন তারা যতটুকু সমালোচনা করেছে 5 অগস্টের পরে কি এটা হওয়ার কথা ছিল কিনা, ফর গডস সেক এটা একটা ডেমোক্রেসি, এখানে নির্বাচন হচ্ছে, এইটুকু খুবই নমিনাল, কিন্তু তারাও সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে শালীনতা বজায় রেখেছেন, যেভাবে সৌজন্য বজায় রেখেছেন, সহনশীলতা বজায় রেখেছেন, এটাও খুবই সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং, এবং এটা ডিফারেন্ট কিন্তু পজিটিভ।
আপনি বলছেন যে দুই দল যে আচরণ করেছে নির্বাচনী মাঠে এটি অবশ্যই পজিটিভ একটি মানে বার্তা দেয়। আমরা বলছি একটি দল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, একটি দল চাঁদাবাজি করে, আরেকজন বলছেন একটি দল বেহেশতের টিকিট বিক্রি করে। তো এই যে আপনি নাম উল্লেখ করছেন আমরা বুঝতে পারছি, বাট যখন আপনি নাম উল্লেখ না করে বক্তব্য দেন দ্যাট মিনস ইউ আর লেস অ্যাগ্রেসিভ। এই জিনিসটা সম্মান প্রদর্শন করে আসলে ঘটেছে। বক্তব্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক মাঠে আমরা সবসময় যেটি দেখেছি তার ভিন্ন চিত্র এবার আমরা দেখেছি, সেটি বলাই চলে। আমি এ পর্যায়ে একটু যেতে চাই ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছে, কারণ আপনার হাতে সময় একটু কম, যার জন্য আমি চাই আপনার কাছ থেকে আজকের বিশ্লেষণটা একটু বেশি করে জানতে, কারণ আপনি সুজনের পক্ষ থেকে বেশ কিছু সময়ে বিগত সময়ে বেশ কিছু বক্তব্য দিয়ে এসেছেন। আজকে যেমনটি দেখলেন কুমিল্লার 11 আসনে 3টি কেন্দ্রে এই জাল ভোটের জন্য সেই কেন্দ্রের ভোট বাতিল করা হলো বা স্থগিত করা হলো। তো আমরা তো ভেবেছিলাম শুরু থেকেই যে এবারের নির্বাচন বিগত যে কোনো সময় নির্বাচনের থেকে একেবারেই আলাদা হবে এবং এটি নির্বাচন কমিশনার বারবার বলা হয়েছে। এর পরেও দেখলাম যে বেশ কিছু ছোটখাটো বিশৃঙ্খলা দেখেছি, জাল ভোটের মতো ঘটনাও ঘটলো। এরকম একটি সময় এসে যখন এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন জাল ভোট আসলে কিসের ইঙ্গিত করে? অনেক ধন্যবাদ। এটা তো ভালো কিছুর ইঙ্গিত করে না নিঃসন্দেহে। জাল ভোট কিংবা এই যে ভোট স্থগিত করা এগুলো নিঃসন্দেহে ইতিবাচক নয়, তবে কয়েকটা ইতিবাচক দিকও আছে। যে এবারই প্রথম দেখলাম বোধহয় যে অনেক দিন পরে যে কোনো দল নির্বাচন বর্জন করেনি। যে আমরা অতীতে দেখেছি দুপুরের পর থেকে এটা শুরু হয়। তো এটা একটা ব্যতিক্রম নিঃসন্দেহে। আপনি ব্যতিক্রমের কথা জিজ্ঞেস করেছেন জাহিদকে। আরেকটা হলো যে যে প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়া কিংবা প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়া, দুই একটা জায়গায় এই অভিযোগ উঠেছে, কিন্তু এইরকম কোনো বড় অভিযোগ উঠে নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে অতীতে সেই এজেন্টদেরকে জেলখানায় পাওয়া গিয়েছে, সেই জেলখানাতে নিয়ে রাখা হয়েছে, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এগুলো নিঃসন্দেহে ইতিবাচক এবং মানুষ ভোট দিতে পেরেছে। যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে এবং বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা অঘটন ঘটেনি। কিছু কিছু ঘটেছে নিঃসন্দেহে, তবে যেটুকু ঘটেছে এটাও কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা এই যে ওই থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এবং এটা এক অর্থে তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন নয়। আমরা যেই কয়েকটা বিচ্ছিন্ন এলাকায়, বিচ্ছিন্ন কিনা জানি না, এখন আমরা পুরো চিত্র দেখি নাই, তো এগুলো কাঙ্ক্ষিত নয়। আরেকটা যেই জিনিস, হ্যাঁ, নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। জাহিদ বলেছে যে নির্বাচনী ভোটার উপস্থিতির হারের ব্যাপারে হ্যাঁ আরও বেশি হওয়া উচিত ছিল। আমার একটা সমালোচনা আছে, সেটা হলো নির্বাচনটা শুধু ভোটার ভোট দিলেই হলো না এবং শান্তিপূর্ণ হলেই হলো না, এটা ফেয়ার অ্যান্ড জাস্ট হতে হবে। এবং আমাদের অনেকগুলো আদালতের রায় আছে যে নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড জাস্ট হতে হবে, অর্থাৎ এটা সঠিক হতে হবে এবং ন্যায্য হতে হবে। তো আমরা যেটা দেখেছি, অনেকগুলো প্রার্থী এখানে অংশ নিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে, যাদের যোগ্যতা নিয়ে, প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে এবং আদালত বোধ কয়েকজনের ব্যাপারে স্থগিত রাখার কথা বলেছেন আদালত, ফল হলেও পাবলিশ করবে, হ্যাঁ ফলগুলো। এবং তাই তো এই এবং এই যে যারা ঋণ খেলাপি, যারা দ্বৈত নাগরিক, এবং অনেকের, আমার আশঙ্কা আমরা যেটুকু দেখেছি, অনেকের কিন্তু মনোনয়নপত্র কমপ্লিটও ছিল না, তাদের মনোনয়নপত্র অসম্পূর্ণ ছিল। যেমন তাদের ট্যাক্স রিটার্ন দেওয়ার কথা, তাদের ট্যাক্স রিটার্ন দেয় নাই, তারা তাদের প্রত্যয়নপত্র দিয়েছে। তার মানে তাদের মনোনয়নপত্রটা অসম্পূর্ণ ছিল এবং এটা বাতিল হওয়া উচিত ছিল। বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। হ্যাঁ, বৈধতা। তারা যদি অবৈধ, যারা বৈধ নয়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা যদি জিতে, এবং তাদের কেউ কেউ জিতে যাবে, তাদের তো নির্বাচনে অংশগ্রহণই করার কথা নয়, এবং কেউ কেউ ঠকে যাবে যাদের হয়তো জেতার কথা ছিল। তো এই নির্বাচনের ন্যায্যতা
এবং নির্বাচনের এই যে সঠিকতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং এই নিয়ে আদালতে সুস্পষ্ট রায় আছে, অনেকগুলো রায় আছে। একটা গুরুত্বপূর্ণ রায় হলো নূর হোসেন বনাম নজরুল ইসলাম, সেই নারায়ণগঞ্জের সেই 7 খুনের 2 নায়ক খলনায়কের। সেখানে আদালত বলেছে নির্বাচনকালীন সময়ে যদি এইসব অভিযোগ ওঠে, স্পেশালি যে কোনো কারচুপি, কোনো রকম বাড়াবাড়ি নির্বাচনকালীন সময়ে, নির্বাচনের পরে নয়, এবং নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা, তখন যে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে নির্বাচনটা স্থগিত করে তারা তদন্ত করে তারপর ফলাফল ঘোষণা করা, এবং নির্বাচন বাতিলও করতে পারে, এবং বাতিল করে নতুন করে নির্বাচন করতে পারে। এবং এই ব্যাপারে আপনারা হয়তো লক্ষ্য করেছেন না, আমাদের একজন নির্বাচন কমিশনের কিন্তু একটা বক্তব্য আছে, মাসুদ সাহেবের একটা বক্তব্য আছে। উনি বলেছেন যে অনেকের এইসব অভিযোগ উঠেছে যে নির্বাচনের পরেও এগুলোর খতিয়ে দেখা সম্ভব। তো এখন যেটা তারা করতে পারেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের নির্বাচনটা স্থগিত করে তদন্ত সাপেক্ষে তাদের ফলাফল ঘোষণা করা দরকার। ইনফ্যাক্ট আমি এই যে জাহিদার, আমি একই কমিশনে ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে। আমরা বলেছিলাম, অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। একটা সংস্কার প্রস্তাব হলো যারা ঋণ খেলাপি, 6 মাস আগে তাদের ঋণ করতে হবে, রেগুলারাইজ করতে হবে, এবং কোনোভাবেই যেন হ্যাবিচুয়াল, অর্থাৎ অভ্যাসগত যারা ঋণ খেলাপি তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আরেকটা করেছি আমরা, নির্বাচন কমিশন 48 ঘন্টা, আমার যতটুকু মনে, নির্বাচনটা সার্টিফাই করতে হবে যে নির্বাচনটা সঠিক হয়েছে কি হয় নাই, ওটাও গ্রহণ করে না। ওটাও যদি করতো তাহলে কিন্তু এখন এর থেকে তখন তারা প্রত্যেকটা, এখন তো যেটা হয়, এখন তো আমাদের এই যে রিটার্নিং অফিসাররা রেজাল্ট পাঠায়, এখন নির্বাচন কমিশন এটা গেজেট হিসেবে প্রকাশ করে দেয়, এবং ওটাই তারপরে নির্বাচন কমিশন আর কিছু করার থাকে না। তখন একটা ইলেকশন পিটিশনের মাধ্যমে আদালতের এখতিয়ারে চলে যায়। কিন্তু তাদের যদি সার্টিফাই করতে হতো নির্বাচনটা সঠিক হয়েছে, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, তাহলে কিন্তু তাদেরকে দায় নিতে হতো। এখন নির্বাচন কমিশন কোনো দায় নেয় না, কারণ এখন আপনারা তারা তো একটা পোস্ট সংস্কার অফিসের কমিশনে মতো। যে সুপারিশগুলো তুলে ধরেছিলেন এটা সেটা যদি আমরা সুপারিশ বাস্তবায়ন হতো করেছিলাম, তাহলে কিন্তু হয়তো এরকম একটি চিত্র আমরা দেখতে পারতাম। অসঙ্গতিগুলো, এইসবগুলো এড়ানো যেত। অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা এ পর্যায়ে একটু যেতে চাই আওয়াল মজুমদার আপনার কাছে, যিনি সাবেক সচিব। অনেকক্ষণ যাবত আপনি আলোচনা শুনলেন। আপনি গতকাল থেকে একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি অর্থ লেনদেনের বিষয়ে বারবারই গণমাধ্যমে উঠে এসেছে, অর্থাৎ কিছু কিছু জায়গা থেকে অর্থসহ আটক করা হয়েছে বেশ কিছু দলের কর্মী এবং নেতাদের। এই যে ভোটের দিন বা ভোটের আগের দিন অর্থ লেনদেনের অভিযোগ একটি উঠছে, এটি কি মনে হয়, এতদিন আপনি নির্বাচন দেখছেন, এটি কি নতুন কোনো প্রবণতা নাকি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির অংশ? আমি 1991 সালের ইলেকশনের সময় সহকারী রিটার্নিং অফিসার ছিলাম মানিকগঞ্জের সিংগাইরে। 1996 সময় সেকেন্ড ম্যান ছিলাম গাজীপুর জেলার, আর 2001 রিটার্নিং অফিসার ছিলাম ফরিদপুরে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে 91, 96, 2001, 2008 সব সময় রাতে কিছু টাকা পয়সা লেনদেন হয়। এটা একেবারে অবধারিত, কারণ খোঁজ পাওয়া যায় না। তো এখন আপনি রাত্রে 1টায় 2টায় মফস্বলে বহু দূরে রিমোটে, আবার 2-1 সময় আমাদেরকে খবর দিলে আমরা রাশ করেছি, কিন্তু কাউকে পাই নাই, কারণ তারা তো সরে যাবে যে আপনি আসছেন টের পান। তো এটা দূর হইতে সময় লাগবে, কিন্তু এবং এটাকে আপনি আপাতত ইগনোর করতে হবে, কারণ যেহেতু এটা মানে আমাদের রিচের বাইরে। তবে এবার কিছু ধরা পড়েছে গাড়িতে বা এয়ারপোর্টে, হয়তো কি মানে টাকার উদ্দেশ্য কী ছিল। তো এটা হয়, এটা সব ইলেকশনে কম বেশি হয়েছে। তো হয়তো এবার কম হয়েছে মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। তো এটা কোনো নতুন অভিযোগ না, এটা পুরাতন প্র্যাকটিস। তবে সব মিলাই আমি বলবো নির্বাচনটা ভালো হয়েছে, এবং আমি বারবার বলেছি গত 1.5 বছরে অন্তত 100 বার বলেছি যে নির্বাচন কমিশন করে না, নির্বাচনটা করে সরকার। নির্বাচন কমিশন পেপার ওয়ার্কগুলো করে,
তাদের ভূমিকা আছে, যেমন যেটা প্রশ্ন উঠেছে ঋণ খেলাপিকে তারা, দ্বৈত নাগরিককে তারা এই করেছে, ওগুলোর জন্য তারা দায়ী। কিন্তু ইলেকশনটা মাঠে কন্ডাক্ট করে সরকার, জি সরকারের মনস্তাত্ত্বিক বার্তা যে তারা কি চায়, আর মাঠে তাদের লাঠিয়ালেরা, তাদের লাঠিয়াল মানে ডিসিএসপি, তখন তারা সরকারের সুরটা দেখে তারা ভূমিকা পালন করে। তো সেনাবাহিনী সবসময় থাকে, এবং আমি এবং জাহিদ সাহেব কয়েকদিন আগেও এখানে বসে আপনার সরকারের সমালোচনা করতেছিলাম, ব্যর্থতার কথা বলতেছিলাম। ওনারাও বলেন, দেবপ্রিয় বাবু তো আমাদের থেকেও জোরসোরে বলেন। তো সরকার শেষ কাজটা আমি মনে করি ভালোই পেরেছে, এবং এটা শেষের দিকে তারা এসে সিরিয়াস হয়েছে। এবং শুরুতে রাষ্ট্র পরিচালনার জন্য তারা যদি এরকম সিরিয়াস হইতেন যে না আমরা ভালো চালাবো, তাইলে কিন্তু আরও ভালো চালাইতেন। কিন্তু প্রথম দিকে তারা রাষ্ট্র পরিচালনার যে মারপেসটা, এটা হয় বুঝতে পারেন নাই বা বুঝতে চান নাই, এবং অনেক হালকা সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে জনবল ব্যবস্থাটা তারা একেবারেই সাজাইতে পারেন নাই। কিন্তু ইলেকশনের জন্য এই কাজটা আমি মনে করি তারা কিছুটা করেছে, এবং সেনাবাহিনীকে ইনভলভ করাতে, কারণ সেনাবাহিনীর উপস্থিতির বার্তাটাই একটা বিরাট বিষয়। এটা 91, 96, 2001, 2008 সবসময়ই। তো এবং এটা আমরা স্বীকার করি বা না করি যে সেনাবাহিনীর সাথে একটা দূরত্ব ছিল বলে এটা মানে আমরা অনেকেই মনে করেছি, পাবলিকও মনে করেছে, এবং এই দূরত্বর কারণেও সরকার ইলেকশনের আগের যে কাজকর্মগুলো সেগুলো ঠিকভাবে করতে পারেনি। এবং যদি সেনাবাহিনী তখন তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে জড়িত থাকতো, তাইলে হয়তো তথ্য উপাত্ত নিয়ে তারা মানে হয়তো আরও ভালো করতে পারত। তো এখন নির্বাচনটা আমাকে গতকাল সন্ধ্যায় অনেকগুলো পত্রিকা অফিস থেকে টেলিফোন করেছে যে বর্তমান প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব কিনা। তো আমি বলেছিলাম যে একেবারে 100% সম্ভব। এবং আমি গতকাল যেইটুকু পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখতেছিলাম, তাতে আমি অনেকটা আস্থার সাথেই বলেছিলাম যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো এটাও দেখেন, অ্যাকচুয়ালি এই যে মাঠ প্রশাসনে যারা কাজ করে তারা কিন্তু সরকারের কারণে মন্দ করে, সরকারের কারণে ভালো করে। কিছু লোক যে অতি উৎসাহী থাকে না তা না, কিছু স্বেচ্ছাপ্রণোদিত দলদাস থাকে, কিন্তু সেখানে ভালো মানুষও থাকে যারা অসহায় আপনার অবস্থায় পড়ে। তো এখন নির্বাচন হয়ে গেছে, জাহিদ সাহেব যেটা বলছেন আমি 100% একমত যে আপনার এবার শালীনতা সবরতা অনেকটা রক্ষা হয়েছে, পারস্পরিক আস্থাটা বুঝে গেছে। কিন্তু আপনার এখনও নিরাপদ মনে করার কোনো কারণ নেই। কারণ আপনার আমি তো বললাম যে ইলেকশনে আমি জড়িত ছিলাম, ধরেন ডিসি হিসেবে তো আমার পুরো জেলার দায় ছিল, ইউএনও হিসাবে উপজেলার দায় ছিল। নির্বাচনের পরে কিছু ঘটনা ঘটে। এখন মনে করেন যদি এমন হয় যে আমরা যা ভাবছি তার ব্যতিক্রম কিছু ঘটে যায়, অস্বাভাবিক কিছু না, তাইলে এখন যারা আশা ধরে বসে আছে যে আমরা সরকার গঠন করতেছি, তাইলে তারা সেটা মেনে নেবে কিনা। যদি ব্যতিক্রম কিছু ঘটে যায়, আমি ঘটবে এটা বলছি না, তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, প্লাস এখন ধরেন যারা জিতে গেল তারা যদি সহনশীল না হয়, তাদের যদি ধৈর্য না থাকে, তারা যদি মনে করে যে না আমরা তো হয়েই গেছি, দরপাকড় শুরু করে, তাইলে কিন্তু সমস্যা আছে। তো এইখানে আইনশৃঙ্খলার বিষয়টা এখনও শেষ হয়েছে এটা বলা যাবে না। বরং আমি মনে করি আজকে যেইটুকু ঝুঁকি ছিল, সামনে আরও ঝুঁকি বেশি হতে পারে। তো এখানে মূল এখন যে ভূমিকাটা দুইটা রাজনৈতিক দল, বড় দুইটা রাজনৈতিক দলের উপরে বর্তাবে। কারণ সরকারের কথা যদিও আমরা বলি, কিন্তু মনে করেন দেখা গেছে নির্বাচনে যেই দল জিতে যায়, তখন যারা ক্ষমতায় থাকে তারাও দুর্বল হয়ে পড়ে যে না আমরা তো চলে যাব কাজেই, বা তখন অফিসাররা যারা থাকে তারাও মনে করে তাদের বিরুদ্ধে গিয়ে আমি টিকে থাকতে পারবো কিনা। তো দুইটা রাজনৈতিক দলের সহনশীলতা এটা প্রথম গুরুত্বপূর্ণ। তারপরে হলো সরকার, সেনাবাহিনী, মাঠ প্রশাসন সবাই মিলে যদি ইলেকশনের দিনের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে হয়তো আপনার কিছু ঘটবে না। দায়িত্বশীল যদি আচরণ করে, কারণ কেয়ারটেকারের আমলে ইলেকশনের পরেও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে আপনার আইনশৃঙ্খলা, নির্বাচন পরবর্তী সহিংসতা আমরা প্রায়শই দেখে এসেছি। হ্যাঁ, প্রায় সময় দেখে এসেছি। তো এইবার এটার ঝুঁকি হয়তো মানে আমি বলবো অন্য সময় থেকে বেশি না, অন্য সময় থেকে বেশি মনে হচ্ছে অন্য সময় থেকে। কারণ অন্য সময় ইলেকশনে বোঝা যাইতো যে কী হবে, কিন্তু এইবার আমরা কনফিউজ। বিশেষ করে আমি এখানে আসার আগে
আমি ওনাদেরকে বলতেছিলাম যে একটা বড় রাজনৈতিক দলের নেতার যে বক্তব্য আমি শুনেছি, ভালো কথা, উনি 2 মিনিট কথা বলেছেন, আপনারাও দেখেছেন এবং ভালো কথা বলেছেন, কিন্তু আমি দেখলাম যে উনি কনফিডেন্ট। আমি জানি না এটা কতটুকু কি আছে এটার পিছনে। তো এখন এরকম যদি হয় তাইলে অন্যেরা সেটা সহজভাবে নেবেন কিনা। দেখুন, এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে মোটামুটি সবাই বলেছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। এবং একটি কথা কিন্তু সবাই বলেছে, যদি ফ্রি ফেয়ার ইলেকশন, যেটাকে আমরা বারবার বলছি, সেটি হলে তার দলই জিতবে। এটি যে যার জায়গা থেকেই বলছে। না, ইলেকশন ফ্রি ফেয়ার হয়েছে আমি এটা মনে করি। এবং জাহিদ সাহেব টার্ন আউট যেটা সম্পর্কে যেটা বলছিলেন, আমার কাছে এখানে 1993 থেকে 2018 পর্যন্ত 24-এরটা আমি তাড়াহুড়োর মধ্যে আর খুঁজে বের করতে পারলাম না। 1973-এ 55%, 79-তে 49, 86-তে 60, 88-তে 54, 91-তে 55, 96-তে 74, 2001-এ 75, 2008-এ আপনার 87, 2014-তে 40, 2018-তে 80। তো এইবার যেহেতু এটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সে বিবেচনায় আমি মনে করি টার্ন আউট ধরেন যদি 55%, এটা খারাপ না। তবে আপনি যেটা বলছেন, আমি অনেকবার আমি ভোট দিতে পারি না, এটা আমার 3rd টাইম ভোট। আমি আমি 79-তে প্রথম দিলাম, 73-এ ভোটার হই নাই। 79-তে প্রথম দিলাম, কিন্তু 79 থেকে 2008 পর্যন্ত ওই মানে ইলেকশন রিলেটেড থাকাতে কখনো ভোটার ছিলাম না, কখনো নিরপেক্ষতার প্রমাণের কারণে দিনে। এখন আমি ডিসি হিসাবে ধরে দেবো, সিইসি তো আর ভোট গণেন না বা সরাসরি কন্ডাক্ট করেন না, উনি দিতে পারেন, কিন্তু আমি ডিসি কি করলাম এটা সবাই তাকাই থাকে। তো এই নিরপেক্ষতাটা প্রমাণ করার জন্য আমি ইউনো হিসাবে ডিসি হিসাবে অনেক সময় কর্তব্যরত অবস্থায় আসলে দেয়া যায় না, এটা আমাদের সাংবাদিকদের বেলায় হয়। 2008-এ সিটি কলেজে দিলাম, যে সেখানে আমাকে দাঁড়াইতে হয়েছে প্রায় আধা কিলোমিটার দূরে লাইনে। আর আজকে যে আমি সিটি কলেজে ভোট দিতে গেলাম, একেবারে লাইন কেন, আমি যে রুমে দিলাম আমি একজন মানুষ, আর কেউ নেই, আর কেউ ছিল না। আচ্ছা, তাহলে একটু চিত্রটা একটু অন্যরকম মনে হলো। একেবারে অন্যরকম আমি এটা। তবে হ্যাঁ, এখানে আবার একটা কারণ আছে অন্যরকম হওয়ার অনেক কারণের মধ্যে, সেটা হইলো যেমন যেখানে প্রার্থীরা প্রমিনেন্ট সেখানে কিন্তু ভোটার গেছে। এখন ধানমন্ডিতে আপনার 2 জন প্রার্থীর কেউ আমরা ওইভাবে চিনি না। আমরা ভোট কেন্দ্র নিয়ে আবার একটু আলোচনা করব, এবার একটু থামাতে হচ্ছে। আওয়ালা মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে আরেকজন অতিথি এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং আমাদের সাথে অনলাইনে আরেকজন অতিথি যুক্ত আছেন, ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আলোচনার জন্য। আমরা আপনাদের দুজনের সাথে আলোচনা করব। তবে এ পর্যায়ে আব্দুল করিম মোহাম্মদ ইউনুস, আপনার কাছে একটু আসতে চাই। এতক্ষণ শুনলেন সম্মানিত অতিথিরা যেটি বলল, বিশেষ করে আওয়াল মজুমদার যেমনটি বলল যে ভোটের লাইন, অর্থাৎ বিগত সময়ে 2008 সালের একটি নির্বাচনের যে উদ্ধৃতি টেনে তিনি বললেন যে তিনি তার কেন্দ্রে গিয়ে দেখেছিলেন বিশাল লাইন, আজকে গিয়ে দেখলেন লাইন নেই। প্রার্থীরা কি আসলে এক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? অর্থাৎ হেভিওয়েট প্রার্থী যে সকল আসরে থাকবে সেখানেই শুধুমাত্র ভোটারদের লাইন বেশি থাকবে, এছাড়া থাকবে না। আপনি আজকে ভোটের মাঠে কেমন চিত্র দেখেছেন একটু জানাবেন। থ্যাংক ইউ। আমি কথা শুরু করার আগে আমি একটু কারেকশন দিচ্ছি। আপনি আমার যে নামটা বলেছেন আসলে এটা আমার নাম না, আমার নাম হচ্ছে আবুল খায়ের মোহাম্মদ ইউনুস, অধ্যাপক। ঠিক আছে, তো যে বিষয়টি করেছেন, আমি যে সেন্টারে কি বলে ভোট দিয়েছি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, তো সেখানে স্যার যেটা বলছেন যে সেখানে আরও আমার মনে হয় যে আমার এতটুকু মানে একজনকেও বলতেও হয় না যে একজনের সিরিয়ালও দাঁড়াতে হয় না। মানে আগে যখন দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমি এই সেন্টারে ভোট দিয়েছি 91 সালে। তখন তো এই যে স্যার যেটা বললেন যে লাইনে দাঁড়াতে হয়েছে, সে দাঁড়াতে হয় নাই। তো এটা একেবারেই কোথাও ভিড় ছিল না, বাহিরে কিছু লোকজন ছিল যেটা অন্য সময় থাকে, সেটা ছিল। তো এটা যে হেভি ওয়েট প্রার্থী হলেই থাকে আমার মনে হয় যে এটা না, কারণ তো জনগণ তো আসবেই, কিন্তু জনগণ তো আসেন নাই, বর্জন করেছে তাও না, এসেছেন। কিন্তু স্যার যে পরিসংখ্যানটা বললেন তাতে আজকের যে ইলেকশনটা হলো এটা যদি 50 থেকে 55 হয়, তাহলে এটা 91 থেকে 2001 বা 2008 এরপরে যেগুলো পরিসংখ্যান আছে তার থেকে কম, তুলনামূলকভাবে কম। এটা কেন আসেনি? এটা তো এমন তো আস্থার জায়গা ছিল না, এমনও তো না যে আস্থা ছিল তো ইলেকশন কমিশনের উপরে, প্রশাসনের উপরে তো মানুষের আস্থা ছিল। এবং আমরা যে ঢাকা শহর ছাড়তে দেখেছি, বড় বড় শহরগুলো ছাড়তে দেখেছি, সেখানেও কিন্তু
মানুষ একটা উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে উৎসবের মতো বাড়ি গিয়েছে, লঞ্চে, ট্রেনে, তার ঈদের মতো করে বাড়ি গিয়েছে। তো সেই হিসেবে আমি তো ঢাকা শহরে দেখেছি, হতে পারে যারা বাহিরের ভোটার তারা চলে গিয়েছে, এ কারণে এখানে টার্ন আউট কম, কিন্তু সারা দেশেই তো মনে হয় এরকমই, দুই একটা জায়গা ব্যতিক্রম বাদ দিলে, যে হয়তো হ্যাঁ যেখানে হেভিওর প্রার্থী আছে বা আপনজন বা কাছাকাছি, তারা হয়তো তার পরিচিত প্রার্থীর কারণে তারা এসেছে। কিন্তু এখানে তো আমার যেভাবে আমাদের গত 1.5 বছর ধরে ইলেকশনের প্রচারণা হয়েছে, এবং ইলেকশন কমিশনের তো অনেকটা সাকসেসও আছে, তাদের সাকসেস আছে কিভাবে, যেমন আজকে যে আমরা ইলেকশনটা আমরা পর্যবেক্ষণ করেছি, তাতে সবচেয়ে বড় জায়গাটা ছিল কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, এবং এর পশ্চাতে ইলেকশন কমিশনের প্রতি মানুষের আস্থা। দ্বিতীয়ত আজকের আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, এদের যে নিরপেক্ষ ভূমিকা দেখেছি, এটা কিন্তু আসলেই প্রশংসাযোগ্য আমরা দেখেছি। এবং আরও একটা কারণ ছিল, সেটি হচ্ছে যে কোনো বছরে তো আমরা দেখি নাই যে সৈন্যবাহিনীকে কি বলে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, এবছর তো পাওয়ারটিও দেওয়া হয়েছে। অতএব সেখানে কিন্তু আমার ঝুঁকিটা ছিল না, এবং তারপরে বাহিরে মহড়াও ছিল না যে বিপক্ষ দলকে, বিরোধী দলকে, বিরুদ্ধ মতের লোকজনকে যে তারা সেখানে গেলে হামলার সম্মুখীন হতে পারে, অথবা অনেক সময় আমরা দেখি যারা সংখ্যালঘু তারা হামলার সম্মুখীন হয়। এবছর সেটা দেখা যায় নাই, কিছুটা দেখা গিয়েছে, এটা খুবই নগণ্য পর্যায়ে। সেটি হচ্ছে যে কিছু বাধা দেওয়া হয়েছে, সেটা উল্লেখযোগ্য না। দুই এক জায়গায় যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না বা এভাবে দুই একটা তো অপ্রীতিকর ঘটনা ছিলই, যেমন আপনি একটাকে বলছিলেন যে টাকা পয়সার লেনদেন, তারপরে এটা তো জাতি হিসেবে আমাদের খুবই নিচুতা প্রমাণ করে। কারণ দেখেন, গণতন্ত্রে আমার জনগণ হচ্ছে আমার ক্ষমতার মালিক, সেই মালিককে আমি কিছু টাকা দিয়ে, কিছু উপঢৌকন দিয়ে আমি কিনে ফেলছি। আমি তো পার্লামেন্টের মেম্বার হলে আমি হব খাদেম, আমি হব সেবক, কিন্তু আমি আমার যিনি মালিক, যিনি আমাকে এখানে পাঠাচ্ছেন আইন প্রণয়নের জন্য, তাকে যদি আমি টাকা দিয়ে কিনতে পারি, এটা জাতি হিসেবে আমাদের নিচতা। তো এখানে এই জাতিকে আমরা এখন উঠে আনতে পারি নাই। আমার জনগণ যদি উপরে উঠে আসে, যদি বুঝতে শেখে যে আমি তো মালিক, আমার এই ভোটের উপরে নির্ভর করবে আমার প্রশাসন কেমন চলবে, আমার আইনটা কেমন চলবে, আমার দেশটা কেমন চলবে। 5 বছরের জন্য আমি রায়টা দিচ্ছি, সেখানে যদি আমি আমার আপনজনকেও অযোগ্য হওয়ার পরে আমি আমার আত্মীয়কে যদি ভোট দেই, সেটাও কিন্তু আমার নিচতা। কারণ আমি দেবো তো যোগ্য ব্যক্তিকে, আমার আত্মীয়কে না। আমার আত্মীয়কে আমি খাতির করবো অন্যভাবে, কিন্তু ভোট দিয়ে নয়। অতএব সেই দিক থেকে কিন্তু আমরা যারা এখানে আমার বিজ্ঞ আলোচক যারা আছেন, যারা দেশ এবং জাতি নিয়ে ভাবেন, তাদেরটা ভাবতে হবে যে আমাদের এই জনগণকে তার বোধের পর্যায়টা, আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়টা, এবং তার স্ট্যাটাসের পর্যায়টা, তার ডিগনিটি পর্যায়টা যাতে আরও উঁচুতে উঠে আসে। আরেকটি বিষয় বলে আপনি বলছিলেন যে স্যারও বলছেন যে সহিংসতা হতে পারে, এ সহিংসতা তো কাম্য না। কেন? হ্যাঁ, আর এটা সহিংসতা হলেও যদি কোনো দল, যে দলটাই পরাজিত হোক, তারা যদি এটা মেনে না নেয়, তারা যদি সহিংসতা করতে চায়, তারা যদি বর্জন করতে যায়, সেটা বেশি দিন টিকবে না। আচ্ছা, টিকবে না কেন? এই কারণে বলছি যে যখন আমি কোনো বিষয়টাকে বর্জন করতে চাই, সেটার পিছনে জনগণের সমর্থন থাকা লাগে। কারণ জনগণ দেখেছে ভোটটা ফেয়ার হয়েছে, ভোটটা জাস্ট হয়েছে, ভোটের মধ্যে বড় ধরনের কোনো কারচুপি হয় না। যে আগে যেটা আমরা দেখেছি, ভোটের পরের দিনই মানুষ বলে বা বিকেলেই বলে এটা একটা ভোট হলো। এবছর কিন্তু এটা বলে নাই। এবছর কিন্তু কোনো মানুষের মুখে শুনছি না যদি এটা একটা ভোট হলো, মানে সবাই এই ভোটে সন্তুষ্ট। যে কারণে আমার মনে হয় যে বিরোধী দল এবং যারাই যাক বিরোধী দলে অথবা যারাই সরকারি দলে যায়, তাদের মধ্যে যদি দূরত্বটা কমে যায়, তাহলে দেশটা আরো ভালোভাবে চলবে। এবং এই জন্য এই যে সংস্কার যে স্যার ছিলেন, অন্যরা ছিলেন, যে আমাদের সরকারি দল আর বিরোধী দলের মধ্যে, আজ আমরা যে হাবুট দিলাম, সেখানেও তো যে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে যদি আমরা দূরত্ব কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের দেশ স্থিতিশীল হবে, গণতন্ত্রের পথ আরো সুগম হবে। নিশ্চয়ই আবুল খায়ের মোহাম্মদ ইউনুস, আমি এবার নামটি নিশ্চয়ই ঠিকভাবে বলতে পেরেছি, ধন্যবাদ। আপনি মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন আমরা শুনছিলাম আপনার বিশ্লেষণ। আমরা এই পর্যায়ে একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে একটি খবর জানলাম, ঝিনাইদহ 1 আসনে যিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সাবেক, তিনি জয়লাভ করেছেন ঝিনাইদহ 1 আসন থেকে, খুব সম্ভবত কিছুক্ষণ আগে যতদূর আমরা জানতে পেরেছি। আপনারা সারাদিন ভোটের মাঠের
চিত্র দেখেছেন এবং মাত্রই আবুল খায়ের মোহাম্মদ ইউনূস যেমনটি বললেন যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে যতজন অতিথি বসে আছেন সবাই তার সাথে একমত, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন ভোটের ফলাফল যদি প্রত্যাশিত না হয়, সেক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে কিংবা কি ভূমিকা থাকবে? ধন্যবাদ আপনাকে। এই যদির উপর কোয়েশ্চেন করে আনসার নেওয়াটা কি খুব ঠিক হবে? না, কারণ না, যদি কেন, যদির উপর আনসার নিব, আমি উত্তরটা মেক করতে যাব কেন? কারণ এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না আসলে কে ক্ষমতায় আসবে কিংবা কে জয়ী হবে। এখন পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় আসছে অনেকবার। জি, আর আমি যদি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য 91 থেকে একটা আলাদা চ্যাপ্টারকে আমরা মনে করি, তো 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরেও কোনো দুর্ঘটনা হয় নাই। 96 সালে বিএনপি অপোজিশনে যাওয়ার পরে দুর্ঘটনা হয় নাই। 2001-এ বিএনপি ক্ষমতায় গিয়েছে জামাতকে জোটে নিয়ে, এবং 8-এ আবার অপোজিশনে গিয়েছে, তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই। এইবার আমি মনে করি যে নির্বাচন নিয়ে তেমন কোনো নির্বাচন নিয়ে নতুনত্ব আছে, পজিটিভ নতুনত্ব। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি না যে এইরকম যে কি বলে যে আমাদের সাবমেরিন যে যার গল্পের উপর আবিষ্কার হলো, ওই রকম আলোচনা তো দরকার নাই। আপনি বরঞ্চ অন্য আলোচনার দিকে অগ্রসর হন। আচ্ছা, আজকে সারাদিনের ভোট আপনার চোখে কেমন আমার লেগেছে? কাছে, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই নেই। স্ত্রী 2 সন্তানকে নিয়ে আমরা 4 জন ভোট দিতে গিয়েছে। আমার ভোট ছিল পুরান ঢাকায়। আমার বাসা এইখানে 18 সাল থেকে আমি বিতাড়িত, আমার নিজ বাসা থেকে এইখানে নির্বাসিত থাকতাম বসুন্ধরায়। তো সেখানে আমার ভোট ছিল পুরানা পল্টন লাইন নিদুস্মৃতি বিদ্যালয়ে। তো আমি গিয়ে দাঁড়িয়েছি 8:15। তো আমার সামনে একটা লাইন, তারপরে আমি আরও 2টা লাইন আমি যেতে দিলাম। 2টা লাইন ছিল, একটা হচ্ছে ইয়াংদের লাইন 35 আপ, আর একটা 35 বিলো। তো আমি আর একটা দিলাম যে মাঠে, যে অন্যান্যবার আমি 91 সাল থেকে ভোট দেই, তো অন্যান্যবার যে এটা দেখা যায় সেটা হচ্ছে যে সবাই ওইখানে যায় যে খুব দ্রুত বেরিয়ে আসার জন্য, টয়লেটে যাওয়ার জন্য যেমন খুব দ্রুত মানুষের একটা দ্রুততা থাকে, আর বেরিয়ে আসার জন্য একটা দ্রুততা থাকে আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে। তো আমি 91 সাল থেকে এটাকে মনে করতাম যে টয়লেটের মতো আর কি। কিন্তু এইবারই প্রথম আমার কাছে নতুন মনে হলো যে কারো ভোটের লাইনে কারো তেমন তাড়া নাই, যে কেউ যেতে চাচ্ছে আগে, যে ভাই ঠিক আছে আপনি যান, একটু সিনিয়র অসুস্থ তাকে আগে যেতে দিচ্ছে, এবং ভোটটা দিচ্ছে সবাই ডিসাইসিভলি, মানে সে একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে এইবার একটা নতুনত্ব মনে হচ্ছে এই গত 35 ইয়ার্সের মধ্যে, 36 ইয়ার্সে, যে এই 36 বছরের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সবাই যেন। এরপরে আমি বিজয়নগর যে বদির স্কুল, এখানে আমার স্ত্রী কন্যা ভোট দিচ্ছিলেন, ওখানে এসে আসলাম। ওখানে দেখলাম মহিলাদের মধ্যে কোনো তাড়া নাই যে ভোটটা দিব, দিয়েই বেরিয়ে দৌড় দিব, চলে যাব। তো সবাই মনে হচ্ছিল যে একটা সিদ্ধান্ত দিচ্ছেন। এবং জামাতের লোকজন ছিলেন, এনসিপির লোকজন ছিলেন, ওইখানে বিএনপির লোকজনও ছিলেন। কারো মধ্যে কোনো বৈরিতা, চোখের যে ভাষার আদান প্রদানের মধ্যে কোনো বৈরিতা আমি লক্ষ্য করি নাই। কারণ আমি মোটামুটি যথেষ্ট পরিচিত ফেস টকশো বা অন্যান্য কারণে, তো কারো মধ্যেই কোনো বৈরিতা দেখি নাই যে আমি তার বিপক্ষ লোকের, কারণ নিশ্চয়ই চিনে আমাকে যে আমি কোন পক্ষে ভোট দেব, অনেকেই চিনে আমাকে। কিন্তু আমি যাদের বিপক্ষে ভোট দিতে গেছি তারাও আমাকে আইসা জিজ্ঞেস করছে ভোটার স্লিপ নিচ্ছে কিনা, নাম্বার পেয়েছে কিনা, এইগুলো। তো এইটা একটি নতুনত্ব আমি আপনাকে বলছি। তো এই মিলিয়ে আমার মনে হয়েছে যে ভোটের মাঠটা অনেক সহিষ্ণুতা বিদ্যমান, এবং ভোটের পরে একটা বিশাল দেশে অসহিষ্ণুতা হয়ে যাবে, সন্ত্রাস হয়ে যাবে, নৈরাজ্য হয়ে যাবে, লালবাগের মতো মার্ডার হয়ে যাবে, অনেক কিছু। এইটা আমি মনে করি এইসব চিন্তা করার কোনো কারণ নেই। আর আরেকটা হচ্ছে যে আপনাকে গতকাল রাত্রের থেকে আপনি দেখবেন
যে সেনাবাহিনী সম্বন্ধে গত 18 মাস ধরে আমরা যে ঘটনাটায় ছিলাম, জি। সেনাবাহিনীকে নিয়ে, যে সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল, আমার সাথে অন্যান্যরা সিনিয়র, আমার মোটামুটি তো একমাত্র জাহিদ ভাই আমার জুনিয়র হবে নাকি, জাহিদ ভাই আমার জুনিয়র হবে, এবার জুনিয়র হবে। তো আর আমি আপনি বলছি যে সেনাবাহিনী কালকে রাত থেকে আমি দেখলাম স্বরূপে ফেরত আসছে। প্রচন্ড অ্যাক্টিভ। না, স্বরূপে অ্যাক্টিভ তো আগেও আমি অ্যাক্টিভ মার্শাল সেনাবাহিনীও দেখেছে, জি। মার্শাল সেনাবাহিনীও দেখেছে। তো এই সেনাবাহিনীর আলোচনা আমরা ফিরবো তো একটা ছোট্ট এই জন্য বিরতিতে আমি যাই। একটা বলছি জি। যে যেহেতু সেনাবাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে জি। এবং অ্যাক্টিভ আছে, স্বরূপে ফিরে আসছে, এবং পুলিশ আরও অ্যাক্টিভ হয়ে যাবে কালকে, আজকে রাত্রে থেকে আমার আইডিয়া পুলিশ অ্যাক্টিভ হয়ে যাবে। এই পর্যায়ে আপনাদেরকে ফল গণনার একটা আপডেট জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত 2টি আসনের খবর আমার হাতে এসেছে। যেমনটি আমরা জানি, ঝিনাইদহ 1 আসনে বিএনপির যিনি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জয়লাভ করেছেন, এবং কুড়িগ্রাম 4 আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জয়লাভ করেছেন। আমরা এ পর্যায়ে ঠাকুরগাঁয়ে যেতে চাই। আমাদের সহকর্মী আলমগীর স্বপন আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখি স্বপনের কাছে এই ফলাফল নিয়ে কোনো ধরনের আপডেট আছে কিনা। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের, অর্থাৎ ঠাকুরগাঁয়ের যতগুলো কেন্দ্র আছে এবং কোনো আসনের ফলাফল হাতে এসে পৌঁছালো কিনা, আমরা সারা বাংলাদেশে 2টি আসনের ফল জানতে পারলাম। স্বপন, আপনার কাছে কি আপডেট আছে একটু জানাবেন, এবং আরেকটি বিষয় জানাবেন, ফলাফল গণনা ওখানে কোন পর্যায়ে রয়েছে? বৃষ্টি, ঠাকুরগাঁ সদর যে আসন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার যে প্রতিদ্বন্দ্বী তিনি জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত যে ফলাফল এই সদর আসনে, সেখানে আমরা 64টি কেন্দ্রের ফল পেয়েছি 185টি কেন্দ্রের মধ্যে সদর আসনের। সেখানে আমরা দেখছি ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 76,873 ভোট পেয়ে এগিয়ে আছেন। আর দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন তিনি পেয়েছেন 45,963 ভোট। এখানে আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ইসলামী শাসনতন্ত্রের হাত পাখার খাদিমুল ইসলাম, তিনি 1,362 ভোট পেয়েছেন। এটি হলো ঠাকুরগাঁ সদর আসন। ঠাকুরগাঁ 2 আসন, যেটি হলো বালিয়াডাঙ্গি হরিপুর, সেখানে আমরা এখন পর্যন্ত যে অনানুষ্ঠানিক যে ফলাফল, সেটা আমরা সেভাবে কেন্দ্রভিত্তিক ফলাফল পাইনি, বাট কিন্তু আমরা কিছু ধারণা পেয়েছি। সেটি হলো যে সেখানে জামায়াত এবং বিএনপি ধানের শীষে জামায়াতের যে প্রার্থী তার এদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফল এখানে দেখা যাচ্ছে। আর ঠাকুরগাঁ যে 3 আসন, সেটি হলো পীরগঞ্জ এবং রানী শঙ্কৈল, সেখানে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তিনি এগিয়ে আছেন বলে আমরা জেনেছি। তো আমরা অপেক্ষা করছি, এখানে যখনই যে ফলগুলো আমরা পাবো সেটি দ্রুত জানিয়ে দেব। নিশ্চয়ই তাই। এই মুহূর্তের আপডেটটুকু জানিয়ে দেওয়ার জন্য আলমগীর স্বপন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2 জনের কাছে জানবো, একটু ছোট ছোট করে জানবো, কারণ আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমরা বদিউল আলম মজুমদারের কাছে জানতে চাই, এই এতক্ষণ যে আলোচনাগুলো হলো আপনি তো শুনলেন, ভোটের মাঠে কি এখন বেশি উত্তাপ মনে হচ্ছে, নাকি মনে হয় যে সবকিছু যেহেতু ফলাফল এখন আস্তে আস্তে করে আসতে শুরু করেছে, কি মনে হয় পরবর্তীতে আমরা ভোটের মাঠের চিত্রটা কি দেখব? কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তো আগামী 7 দিন আসলে মাঠে মোতায়েন থাকবে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। আমার এটা প্রথমেই করা উচিত ছিল যে আমরা যে এই যে মানুষ ভোট দিতে পেরেছে, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে, এটার কৃতিত্ব আওয়াল মজুমদার সাহেব, আমার প্রিয় আওয়াল মজুমদার সাহেব, যদি আমরা আত্মীয় নই কোনোভাবেই, উনি সরকারকে দিয়েছেন। অবশ্যই সরকার কৃতিত্ব পাওয়ার দাবি রাখে, তবে আমার মনে হয় এই কৃতিত্বটা সবচেয়ে বেশি বোধ হয় আমাদের রাজনৈতিক দলগুলোর। কারণ রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ না করে, তারা যদি দায়িত্বশীল না হয়, তাহলে এই যে আমরা অতীতে দেখেছি, এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন, এটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তো আমাদের রাজনৈতিক দলগুলো সদাচরণ করেছে, এবং একই সাথে এই যে এই রাজনৈতিক দলগুলো সদাচরণ করেছে। মেবি ওই যে ওয়েস্টে একটা কনসেপ্ট আছে ম্যাড স্ট্র্যাটেজি, মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, যে আমি কাউকে আক্রমণ করলে আমি নিজেও ধ্বংস হয়ে যেতে পারি, সে ধ্বংস হবে। তো এইরকম অনেকটা সমানে সমান, অন্তত মাঠের ওই যে শক্তির দিক থেকে। তাই ওই রকম একটা কারণে হয়তোবা তারা এই যে কোনো রকম
বাড়াবাড়ি করে নাই, কোনো রকম এমন আচরণ করে নাই যেটা সহিংসতার রূপ নেবে। আর এই কারণেও কিন্তু কিছুটা এরও প্রভাব পড়েছে কিন্তু এই টার্ন আউটের ব্যাপারে, জি ভোটার উপস্থিতির ব্যাপারে অনেকের মধ্যে শঙ্কা ছিল জি যে কি হয়। এবং আরেকটা যে জিনিস হয়েছে যে যেরকম নগ্নভাবে আমরা যে পলাতক শক্তিকে আমরা এই যে নির্বাচনে আসার জন্য আমরা যেভাবে আহ্বান জানিয়েছি এবং কুৎসিতভাবে অনেক ক্ষেত্রে, তো এটাও কিন্তু একটা শঙ্কার কারণ। এটাও কিন্তু ওই যে মানুষের যে ভোটার উপস্থিতির ব্যাপারে প্রভাব পড়তে পারে। আর একটা যে জিনিস, এই যে শান্তিপূর্ণভাবে ভোট হইল এবং মানুষরা বহুলাংশ শান্তিপূর্ণভাবে আমার ভোট দিতে পারলো, আমরা এদেরকে কৃতিত্ব দিলাম। কিন্তু আমরা যাদেরকে কৃতিত্ব দেওয়া উচিত ছিল প্রথমেই, সেটা হলো যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্যই কিন্তু এই সুযোগের সৃষ্টি হয়েছে। এবং আমাদের মতো ওই জাহিদদের মতো এবং আমরা অনেকেই এখানে আছি যারা উচ্চকণ্ঠ ছিলাম, বহু ঝুঁকি নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এবং আমরা তো এবং আমি বিনম্র শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং যারা আমাদের জন্য এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং একই সাথে অভিবাদন জানাই যে যারা লেগেছিল স্বৈরাচার বিতরণের ব্যাপারে এবং একটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এগুলোর ব্যাপারে। তো আমার মনে হয় আমরা সেটা যেন আমরা ভুলে না যাই এবং যারা আগামী ক্ষমতায় আসবে তারা যেন ভুলে না যায় যে অপকর্ম করলে তার একটা পরিণতি আছে এবং অপকর্ম থেকে তারা যেন দূরে থাকে। এবং একই সাথে তারা যেটা যে প্রজ্ঞা, সাহসিকতা এবং তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে হবে। বাংলাদেশের সামনে অনেকগুলো সমস্যা এবং আমাদের যে বিভাজিত সমাজ, আমরা একটা হোমোজেনিয়াস দেশ কিন্তু আমাদের মধ্যে বিভাজন এত প্রকট। তো এটার থেকে ঊর্ধ্বে যদি না উঠতে পারি এবং আমরা সম্মিলিতভাবে কাজ যদি না করি তাহলে কিন্তু এর পরিণতি অশুভ হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে। রাজনীতিটা হয়ে গিয়েছে অর্থ কড়ি বানানোর একটা মোক্ষম উপায়। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি যে যারাই ক্ষমতা যায় তাদের আয় সম্পদ আকাশচম্বী হয়, আর যারা ক্ষমতায় থাকে না তাদের, আমরা এবারকার নির্বাচনেও আমরা এটা দেখিয়েছি যে 2008 সালে বিএনপির গড় বিএনপির সব প্রার্থীদের গড় আয় আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয়ের তুলনায় ডাবল ছিল, 32 লাখ টাকার মতো। আর এরপরে আওয়ামী লীগের যে প্রার্থীদের সম্পদ আকাশচম্বী হয়েছে। আর বিএনপি 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির গড় আয় সব প্রার্থীদের একটু বেড়েছে। তার মানে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আমরা এটা মেয়রাল নির্বাচনে দেখি। আমরা দেখি আসলে পরবর্তী সরকার যেই গঠন করুক না কেন কি চিত্র দাঁড়ায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এগুলো আমাদের মনে রাখতে হবে এবং প্রজ্ঞা সাহসিকতা প্রদর্শন করতে হবে এবং তাহলে আমরা ভালোর দিকে যেতে চাই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম, ঠিক 5 মিনিট পর আবারও ফিরছি, সাথেই থাকুন।